এখন কথাটা দুটা ফর্মে বলা যায়। একটা হলো নর্মাল ফর্ম, যে নির্বাচনের কী পরিস্থিতি। একটা হলো একটু অ্যাডভান্স চিন্তা যদি আমরা করি তাহলে আরেক রকম। সেটা হলো যদি নর্মাল পরিস্থিতি হয় তাহলে বলতে হবে যে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড যেটা আছে ওখানে কোনো ফিল্ডই নাই। লেভেল তো অনেক দূরের কথা, ফিল্ডই তো নাই। এখন যেটা হচ্ছে এগুলা যেগুলো হচ্ছে এগুলা আসলে মানে নির্বাচন আচরণবিধি বলতে যেটা বোঝায় এটা যে কিছু একটা আছে যে তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। এখন মাঝে মাঝে মনে হয় যে আচরণবিধি করা হয়েছে আচরণবিধি ভাঙার জন্য, এরকম মনে হয়। কারণ বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা যাবে না। অহরহ আমার বিরুদ্ধে আমার একজন প্রতিপক্ষ আক্রমণ করে যাচ্ছে, সমস্ত নোংরা নোংরা কথা বলতেছে। এখন যদি আমি একই ভাষায় নোংরা কথা বলি তাহলে কী দাঁড়াবে? নির্বাচনই হবে না, আমার নির্বাচন না। আমি যদি অ্যাক্ট করতে যাই তাহলে বাংলাদেশ নির্বাচনে ব্যাহত হয়ে যাবে। কারণ অ্যাকশনের পরে রিয়েকশন হবে, তারপরে আবার অ্যাকশন হবে, অনেক কিছু হবে। তো এই জন্য আমি খুব নীরব আছি। আমি তোমার নিশ্চয়ই খেয়াল করছো যে আমি কোনো কথা বলছি না। এটা তো কোর্ট করতে পারো, না করতে পারো। যেমন আমার ছেলেটা ছোটোবেলা থেকেই ওর স্বাস্থ্য ভালো। ও প্রায় স্কুলে গিয়ে মার খায়, বাসায় এসে কান্নাকাটি করে যে আমাকে তো শুধু ওই অমুক বাচ্চা মারে, সমুক বাচ্চা মারে, ইত্যাদি ইত্যাদি শুধু বলে আর কি। আমিও বললাম যে বাবা তুমি ওকে বাসায় বলে দেওয়া হয়েছে যে স্কুলে তুমি কিন্তু মারামারি করবো না। ও একটু ডান পিটে ছিল, স্কুলে একদম কোনো রকম মারামারি করবো না। সেই ইসে পড়তো যে স্কলাস্টিক। আর তো যাই হোক, আমি একদিন বললাম যে ওকে বলে দিলাম যে তুমি কিন্তু মারামারি করবো না স্কুলে, খবরদার। যাই হোক, তো এখন তো মার খায় বাসায় আসে, কারণ মারে না, বাবা বলে দিচ্ছে। একদিন আমার সে আমাকে কমপ্লেন করলো, আমাকে এরকম এটাকে ওই মুখ করছে, সে মুখ করছে, এটা কমপ্লেন করলো আর কি। আমি বললাম যে তুমি মারো না কেন? আমি মারলে তো মরে যাবে। বুঝতে পারছো? আমি খুব হ্যাপি হলাম যে সে বুঝতে পারছে যে তার স্ট্রেংথ আছে, তাকে যদি সে মারে তাহলে সে মরে যাবে। ও ছোটবেলা থেকেই কিন্তু এই জিম করে বড় হয়েছে। এখন যদি দেখো আমার দুই ছেলে মাসাল্লাহ জিম করে বড় হয়েছে এবং যথেষ্ট ফিজিক্যাল স্ট্রেংথ ওদের আল্লাহর মধ্যে। তো আমাকে বললো যে আমি যদি মারি তো মরে যাবে, তো এই জন্য আমি মারি না। তো এখন আমারও একই কথা, যদি আমি যদি একটা থাবা দেই ও তো টিকতে পারবে না কোথাও। আমি মুখটা খুলি, ও কোথাও টিকতে পারবে না। কালকে একটা সিম্পল একটা বিষয় দেখো, এই কোথায় এটা, এই আহবুল্লাহ বার কলেজে ওখানে একটা গন্ডল হচ্ছে। নাসিরুদ্দিন বনাম স্কুলের ছাত্রছাত্রী, এখানে আমি কোথায়? একেবারে এক নাগারে বলে গেল মির্জা আব্বাসীর নির্দেশে, তারেক রহমানের নির্দেশে তাকে তার উপরে ডিম মারা হয়েছে। ভাই দেখো, সত্যি সত্যি আল্লাহ মাফ করুন যদি আমার কাছে ডিম পড়ে, কিছু বলবো না কাউরে আমি, বিকজ এটা প্রেস্টিজ ব্যাপার। বুঝতে পারছো? ওদের তো কোনো প্রেস্টিজ জ্ঞান তো নাই। থাকলে আমাকে ডিম মারছে বলে কান্নাকাটি করবে নাকি টিভির সামনে? বলাই তো যাবে না কাউকে। এটা তোমাদের কি মনে হয়? এই কথা তো বলাই যাবে না। যদি কেউ না দেখে তাহলে লুকাই ফেলতে হবে, যদি কেউ না দেখে। আল্লাহ মাফ করি, যদি আমি হইতাম আমি ঢেকে ফেলতাম, বলতাম না কাউকে, আমি চুপ করে চলে আসতাম ওখান থেকে। আমি কারণ এটা তো আমার প্রেস্টিজ, আমার প্রেস্টিজ রক্ষার দায়িত্ব আমার প্রেস্টিজ অন্য কেউ রক্ষা করবে না। এখন সে প্রেস্টিজ লস করে হলো সিম্পেথি নেওয়ার জন্য একটা ঝগড়া ফাসাদ করতে যাচ্ছে। তো ঝগড়া লাগলো কী নিয়ে? ঝগড়া লাগলো যে বাচ্চারা ওখানেই করতেছে, পিঠা উৎসব করতেছে। আমি তো পরশুদিন আগের দিন এই 3-4 দিন আগে পিঠা উৎসবে গেলাম, সেহেতু আমাকে তো কেউ
ওই ডিমো মারে নাই, আমাকে কেউ মারতেও আসে নাই, আমাকে বকাও দেয় নাই, বরং আমাকে ওয়েলকাম করে তারা নিয়ে গেছে, ইনভাইট করে নিয়ে গেছে। একইভাবে ওরাও আমাকে ইনভাইট করেছিল, বাচ্চারা। আমি যাই নাই, মানে ইচ্ছা করেই যাই নাই, যে একটা আচরণবিধি আছে, নির্বাচন আচরণবিধি, যে আমাকে ফোন করেছে কয়েকবার, আমি বলে আমি আসবো না, বিকজ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। আমি আচরণবিধি মেনে চলার চেষ্টা করতেছি আমি। সেখানে ও আমার যে মানে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে কলেজে গেল এবং জোর করে ঢুকলো, বাচ্চাদের একটা মনোরম পরিবেশ ছিল সেটাকে নষ্ট করে দিল, বাচ্চাদের হাতে বাধাপ্রাপ্ত হলো। তো এখন মাথাটা ঘুরে বাসায় চলে যাওয়া হয়েছিল তার। সে এখন মিছিল নিয়ে আমার এখানে আসছিল। তো এখন ধরো আমি তখন নির্বাচনী প্রচারণায় প্রথম থেকে শেষ পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জোহর নামাজ পড়ছি এক জায়গায়, মাগরিব পড়ছি এক জায়গায়, পরে আমি বাসায় আসছি। এসে আমি শুনি যে ওরা নাকি মিছিল করে এদিকে আমার বাড়ির দিকে আসছিল। এখন আমাকে ওরা ফোন করে বলছে, স্যার ওরা তো মিছিল করে আসতেছে, আমরা কি করব? তা আমি বললাম, ভাই কিছু করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, ওদেরকে যেমনি আসছে চলে যেত। তো এখন আমার রেগুলার একটা মিছিল হয় আমার এলাকাতে। তো ওরা মিছিল করে যখন এদিকে আসছে, তো একটা মিছিল ওদিক থেকে আসছিল, এটা দিয়ে দূরে ভেঙে চলে গেছে। এটা দেখে ওরা ভেঙে চলে গেছে। তো এখন এই যে উস্কানিমূলক, আচ্ছা গন্ডগোল হলো আবুজুল গিফারি কলেজে, মিছিল করে আমার পাশে এখানে আসবে কেন? আমাকে তো সব করবে কেন? হয় আমার হলো এই কথা হলো এটা, আমাকে এবং আমাদের একটা হিসাবে তার কোনো দোষারোপ করতেছে। একটা নির্বাচনে গন্ডগোল হোক, এটা আমরা কামনা করি না, স্বাভাবিকও না। অনেক সময় অস্বাভাবিক পরিস্থিতি ক্রিয়েট করে, কেউ হয়ে যায় কখনো, তখন কেউ না একটা ঝামেলা হতে পারে, এটা চলে আসছে প্রচলিত। কিন্তু এখন যেটা হলো, এটা তো মানে আমি কি এক অন্য প্রশ্নে চলে গেছি, না লিখো, এগুলো লেখো না, আমি তোমাদের সঙ্গে আমি তুমি শুধু প্রশ্ন উত্তর নাও। তো আমার কাছে ওটাই লাগতেছে যে আমি যদি রিয়েক্ট করি তাহলে এটার সে বলতেছে যে কি আর কথা বললো, আমি নাসিরুদ্দিন কি একাই যথেষ্ট। আরে ভাই তুই কি এমন পারোয়ান, তুই যার ঠিকানাটা কেউ জানে না, যার অ্যাড্রেস কেউ জানে না, ও নিজে বলতে ভয় পায়। ওই মানুষ জিজ্ঞেস করে আপনার অ্যাড্রেস কোথায়, ওর অ্যাড্রেস হলো উত্তরায়, ওর ভোটার, সে উত্তরার ভোটার, এখান থেকে আসছে, ঠিক আছে। মানুষ জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি, বলে আমার বাড়ি এই ভাই, আমার বাড়ি সে পরিবাগ। পরিবাগ তো আমার আত্মীয় স্বজন পরিবেষ্টিত এলাকা, আমার পরিবাগ এলাকাটা আমার পুরো আত্মীয় স্বজন ভর্তি ওখানে। তো পরিবার ঠিকানাটা কি বলে, তো এই সমস্ত ছেলেমেয়েরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। মির্জা আব্বাস প্রশ্ন করে আমার সম্বন্ধে, যে মির্জা আব্বাসই করে কি বলে, এত টাকা পাইলে কোথায়, তারপর মির্জা আব্বাসের এই ব্যাংক হলো কীভাবে, মির্জা ব্যাংকের মালিক কীভাবে হলো। আমি বলছি যে এই গর্তগুলো জানেই না যে মির্জা আব্বাস কোনো ব্যাংকের মালিক না, এবং কোনো ব্যাংকের মালিক কেউ এককভাবে হতে পারে না। আমি ব্যাংকের একজন শেয়ার হোল্ডার মাত্র, বুঝতে পারছো? এখন মুখরোচক কথা বললে মানুষকে গেলানো যাবে বলতেছে। আর আমার বয়স এখন যা হয়েছে, তা আমি কি জন্মের পর স্কুল কলেজ লাইফ শেষ করার পরে ডাকাতি করছি এমন রেকর্ড আছে, চুরি করছি এমন রেকর্ড আছে? তাদেরকে আমি নাকে তেল দিয়ে ঘুমাইছি? এত বছর আমি কাজ করি নাই, আমি কাজ করে খাইছি ভাই। আমার মতো শ্রম তোরা কেউ দেয় নাই, আমি ফিজিক্যালি শ্রম দিচ্ছি, লেবারের মতো কাজ করছি আমি। এগুলো তো কেউ দেখে নাই, এরকম জানে না। আমি যখন ব্যবসা করতাম, মানে স্টার্ট করি যখন 1974-এ, আমি 240 টাকা ইনকাম ট্যাক্স দিই। ইনকাম ট্যাক্স 240 টাকা ওই সময় দিই আমি। ওদের গোষ্ঠী থেকে আসে নেই কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে না, এখন দেয় কেউ। আমি তখন থেকে ইনকাম ট্যাক্স দিই। তো এখন মির্জা আব্বাসী ইনকাম করতে আসে, দুটোকে জিজ্ঞেস করুক। ইনকাম ট্যাক্স ইয়ে আছে আমাদের, ইনকাম ট্যাক্সের যে কী বলে এটাকে, এনবিআরকে, ওই প্রশ্ন করুক। আমি ইনকাম ট্যাক্স ফাইল, ক্লিয়ার ফাইল আছে আমার, আমি কত টাকা করছি, ইনকাম করি, কত টাকা ব্যয় করি, সমস্ত। আমি একটা টাকা হিসেবে বাইরে নাই, আমার যা আছে হালাল টাকা আছে,
আমার যা ব্যয় করি হাজার টাকা ব্যয় করি আমি দেশের স্বার্থে। আমি আমি দেশের স্বার্থে দলের সাথে বড় দেখবো না। সবার আগে হলো আমার দেশের স্বার্থ, তারপর হলো দল, তারপর হলো আমি নিজে। এটা পরের কথা, এটা পরে ব্যক্তি ব্যাপার। প্রথমে দেশের স্বার্থ, তারপরে দল, তারপর আমি। আমি ভোটারদের কাছে যাচ্ছি না। আমি এলাকায় থাকি, তো এলাকার মানুষের সঙ্গে আমার সবসময় সম্পর্ক রাখতে হয়। এই যে বাড়িটা তোমার দেখতেছো, এখানে যেন বসে আছি আমি, এত বড় একটা উঠান পড়ে রয়েছে এখানে। এখানে কার জন্য এটা? আমার লোকেরা আসে, সবসময় আসে। এটা শুধু ইলেকশন বলে লেখা না। তোমরা যে জায়গাটা আজকে দেখতেছো, এই জায়গাটার মধ্যে 2018 সালের নির্বাচনে আমি যখন নাকি নির্বাচন করি, বাংলাদেশ কেউ করুক না করুক, আমি আমার ওয়াইফ নির্বাচন করেছি আমরা। এখানে 5টা অ্যাম্বুলেন্স থাকতো এভরিডে, এবং 5টা অ্যাম্বুলেন্সে মানে মায়ের খাওয়া পেশেন্ট যাচ্ছে, আওয়ামী লীগের হাতে মায়ের খাওয়া, পুলিশের মার খাওয়া পেশেন্ট মেডিকেল নিয়ে যাচ্ছে, এই হসপিটালে নিয়ে যাচ্ছে, এগুলো থাকতো। আমার এখানে যেমন ওই সময় পলিটিক্যাল লোকরা আসতো, এখনও আসে, আগামী দিনও আসবে। বাধার সম্মুখীন এখনও হই নাই, পড়তেই চাই না। যদি ওরকম আশঙ্কা করি আমি অ্যাভয়েড করবো। কোনো বিতর্কে যাব না, কনফারেন্সে যাব না, নাম্বার 1। আর জানতে চাচ্ছ কোনটা, যে সামনে আমি জাতির একটা সময় বিপদ দেখতে পাচ্ছি, আমার ভাষায়, আমার জ্ঞানে। এটা দলীয় কথা না, আমার নিজে কথা বলছি আমি। কারণ দেশের মধ্যে নির্বাচনের আগেই যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন, যে বিশেষ একটা গোষ্ঠীকে, আমি মিন করে বলতেছি, এটা আমার বক্তব্য, বিশেষ একটা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার জন্য এই সরকারের বিশেষ কোনো একটা গোষ্ঠী একেবারে সিরিয়াসলি কাজ করতেছে। তারা বিশেষ কিছু দলের বিশেষ কিছু লোককে বিশেষ কোনো জায়গা থেকে জিতিয়ে নিয়ে আসবে। এটা হলো এই সরকারের বিশেষ কিছু লোকের, আমি আপনারা বলছি, বিশেষ কিছু লোকের উদ্দেশ্য। সেখানে যে কার কার সিট আছে আমি জানি না, ঠিক আছে? এটা আমি এটা সম্ভবত করছি আমি, এটা আমি আজ করতে পারতেছি। আমি দেখ আজকে মিছিল করছি, তুমি দেখছো মিছিলটা? এই মিছিল কিন্তু তরুণরাই ছিল। তো আমাদের দেশের তরুণদের মধ্যে কিছু আছে শিক্ষিত বেকার, কিছু আছে অশিক্ষিত বেকার। তো এই তরুণদেরকে, এবং এর মধ্যে কিছু কিছু আবার হতাশাগ্রস্ত হয়ে গেছে বেকার থাকতে থাকতে। এটার বাস্তবতা। এটা যাদের বাসায় বেকার ছেলেমেয়ে আছে তারা বুঝতে পারবে। হয়তো বাপ কাজ করে কিন্তু ছেলে কিছু করে না, হয়তো বাপ কাজ করে মেয়ে কিছু করে না, কিন্তু করে না মানে করার সুযোগ নাই। তা আমার বিষয় হলো যে, আমার চিন্তাটা হলো যে আমাদের এই ধরনের সক্ষম বেকার তরুণ তরুণী যারা আছে, সক্ষম, কাজ করার ইচ্ছা আছে, এদেরকে সহযোগিতা করা, যাতে তারা নিজের পায়ে স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়াতে পারে, এরকম চিন্তা আমি করি। ভোটারদের উদ্দেশ্যে বার্তা হলো, ভোট উপলক্ষে আমাকে একটা ভোট দেবে, প্রথমত আশা করবো আমাদের কাছ থেকে। আবার তরুণদেরকে বলবো, শুধুমাত্র চাকরির দিকে তাকিয়ে না থেকে স্বনির্ভর হওয়ার জন্য বহু পন্থা আছে, সেই পন্থায় তারা নিজে অগ্রসর হতে পারে। বহু রাস্তা আছে, চুরি ডাকাতি ছাড়া বহু রাস্তা আছে, হালাল পথে টাকা কামানোর রাস্তা আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারপর ফ্রিল্যান্সিং কোর্স করলাম আমি কদিন আগে, পুরস্কার দিলাম ছেলেদের। তো এই ধরনের করে আমাদের এখন সামনে অনেক গ্রে ফিল্ড আছে তরুণদেরকে কাজে লাগানোর জন্য। আমাদের দুটো দিক ভাবতে হবে। একটা হলো শিক্ষিত বেকার তরুণ তরুণী, অশিক্ষিত বেকার তরুণ তরুণী। তো আমাদের অশিক্ষিতদের জন্য যারা নাকি শিক্ষা নাই, তাদের শিক্ষা দিকে একটা ব্যবস্থা করতে হবে, মিনিমাম একটা শিক্ষার ব্যবস্থা করতে হবে মিনিমাম। তারপর তাদেরকে শেখাতে হবে যে তারা এরপর কী করতে পারে। বেকার ভাতা দেওয়াটা সবচেয়ে বড় না, সলিউশন না। তারা উদ্যোক্তা হতে পারে। তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। আজকে বহু তরুণ কিন্তু পোল্ট্রি, ডেয়ারি, গার্মেন্টস সহ ওই তো মানে নিজে কাজ করার মতো
বহু রাস্তা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখিয়ে গেছেন। তো আজকে যে আমরা এখন তো আমরা মনে করি না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। এই যে আমরা ডিম খাচ্ছি, তাই না, এই যে দুধ পাচ্ছি আমরা, এখানে জিয়া রহমান সাহেবের অবদান কতটুকু, এটা কি যাত্রীর মনে আছে? নাই। আমাদের স্মরণ করে দিতে হবে এর অবদান হলো জিয়া রহমান সাহেবের। বিএনপির গার্মেন্টস, কত লোক কাজ করে গার্মেন্টস বাংলাদেশে এখন? বিএনপির যুব মন্ত্রণালয়, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। নারী শিক্ষা মন্ত্রণালয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। তো সংস্কারের কথা বলে বহু লোক, কিন্তু জিয়া রহমান কিন্তু বলে না আমি সংস্কার করব। উনি করে দেখিয়েছেন যে আমি করলাম, এবং সেটা ধরে আমরা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছি। যদি আল্লাহ মাফ করুন দেশের যে অবস্থা, যদি গার্মেন্টসটাও দেশ থেকে চলে যায় তাহলে কি হবে, এটা কিন্তু জাতি এখন বুঝতে পারতেছে না, কি ভয়াবহ একটা অবস্থা হবে। আরেকটা হলো যে রেমিটেন্স, আরেকটা যেটা বিদেশে যে আজকে লোক পাঠানো হচ্ছে, এটা একটা ঘটনা আছে, জানো কি না তোমরা? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন সৌদি আরব যায় তখন সঙ্গে কিছু গিফট হিসেবে নিম গাছ নিয়ে গেছিলেন, যেটা এখন সৌদি আরবে জিয়া ট্রি হিসেবে পরিচিত, জিয়া ট্রি পরিচিত এটা। তখন যখন এই সৌদি বাদশার সঙ্গে কথা বলে, তখন এক পর্যায়ে কথা প্রসঙ্গে কথা আসছিল যে আমাদের এখানে তো অনেক বেকার লোক আছে, কাজের লোক আছে, মানে সক্ষম লোক আছে কাজের, তোমাদের তো লোকের অভাব অনেক এখানে, কাজের লোকের তো কিছু লোক না আমাদের এখান থেকে। তো সৌদি বাদশা সম্ভবত ফয়সল ছিল, সম্ভবত আমার যদি ভুল না হয়। তো উনি রাজি হলেন এবং সৌদি আরব লোক পাঠানো শুরু হলো। একইভাবে বিদেশে মানে মানুষ কাজের জন্য বেরিয়ে পড়লো। এটা কিন্তু রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। আজকে অনেকে বলে রেমিটেন্স যোদ্ধা এটসেট্রা এটসেট্রা। আমি উইথ রেসপেক্ট আমি বলবো যে এই অবদানটা জিয়া রহমানের, এই অবদানগুলো স্বীকার করা উচিত মানুষের, জাতির। এবং আমি আজকে বললাম, হয়তো আরও অনেকে বলবে, যারা জানে না তারা, আমি বললাম, অনেকে শুনলো, তোমরাও শুনলাম, জাতি জানবে। আমার এলাকার আমি কতগুলো কাজ করেছিলাম ওই সময়, যেমন ধরো মুগদা মেডিকেল হসপিটালে করেছিলাম, পাশে ছোট্ট একটা কবরস্থান করেছিলাম, কবরস্থানটা ডেভেলপ আগেই ছিল, ওটাকে আমি আরও একটু বড় করেছিলাম। তারপর খিলগাঁয়ের তালতলায় আমি একটা 10 একর জমির উপরে একটা অবস্থান করেছি। এটা কিন্তু মানুষের বেসিক নিড। আমরা বলি অন্ন বস্ত্র বাসস্থান, কবরস্থানটা তো কথা বলি না তো আমরা। ওটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা মানুষের মারা যায়, আমি তো বেঁচে আছি, তুমি বেঁচে আছো, তাই না? তোমার ছেলেমেয়ে বেঁচে আছে, কিন্তু আল্লাহ মাফ করুন তোমাকে আমি করতে, ধরো কেউ যদি একজন মারা যায়, বাড়ির সদস্যরা প্রথম দুশ্চিন্তা পড়ে কোথায় কবর দেবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এটা কেউ ভাবে না, আমি কিন্তু ভাবছিলাম। তো আমি ভাবছিলাম যে আমি যখন দেখলাম যে বিকালবেলা স্কুল থেকে কলেজ থেকে মেয়েরা পড়তে যায়, মানে কলেজে যায়, আমার বাড়ির সামনে বাস থেকে নামে, শুকনা মুখে, খুব মানে এলোমেলো কদমে হাঁটতে হাঁটতে দেখা যায়, নজরে পড়ছে আমার এটা। তখন আমি আমাদের এলাকায় একটা মহিলা কলেজ করার চেষ্টা করেছিলাম, যেটা মির্জা আব্বাস মহিলা কলেজ আছে এখন। তো কলেজটা শেষ হয়নি এখন। তো আমার এখানে কয়েকটা প্রাইমারি স্কুল করতে হবে, আমার এখানে কয়েকটা কলেজ করা দরকার আছে যদিও আমার এলাকাটা সম্পূর্ণ হলো কী বলে এটাকে, এডুকেশনাল জোন। এটা আমার এলাকায় কিন্তু সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আমার এলাকাতে ম্যাক্সিমাম, মানে অনেক। তো এটাকে একটু ডেভেলপ করতে হবে এবং এই বাচ্চাদের আসা যাওয়ার বিষয়টাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে হবে। এই যে ছোটো ছোটো বক্সের মধ্যে করে বাচ্চারা যায় যে বাড়ির থেকে, এটা খুব রিস্কি। এটা কিন্তু কেউ ফিল করে না, বাট আমি ফিল করি, কারণ আমার চোখের সামনে আমি দেখেছি একদিন বন্যার সময় রাস্তাঘাট ডুবে গেছে, বাচ্চাদের, আমি অফিসে বসা, আমার অফিসে ওই বাসা ছিল অফিসটা, জানালাটা খোলা, একটা ভ্যান যাচ্ছে, বন্যার পানি পড়ে নিচে আসে, 1 হাঁটু পানি, ভ্যানটা উল্টে গেলে বাচ্চা নিয়ে। সেদিন যদি আমি সামনে না থাকতাম
এতগুলো বাচ্চা বাঁচানো সম্ভব হতো না। আমি আমার লোকজন নিয়ে তাড়াতাড়ি গিয়ে ওটাকে আমি দাঁড় করাইছি আবার, কারণ ড্রাইভার সব পরে উল্টায়। তো এই যে রিস্কি একটা ব্যাপার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চারা তো একটা ভ্যানের মধ্যে বাচ্চাদের দিয়ে বাপ মার হয়ে যায়, মানে নিশ্চিত থাকে, কিন্তু আমি যখন দেখি আমি নিশ্চিন্ত হতে পারি না। তো এখানে আমাদের যেহেতু শিক্ষা ব্যবস্থার এলাকা এরিয়াটা, তো এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। বাট ইট ইজ নট মাই কমিটমেন্ট। আমি যা বলছি তোমাদেরকে বলতেছি, আমি কমিটমেন্ট করি না কখনো, কারণ মানে কমিটমেন্ট করে ফেল করা, সে না করে না করে ভালো। তো ওই ডেভেলপমেন্ট করতে হবে। আরেকটা খুব সিরিয়াস ব্যাপার আছে। আমি দুটাকে অবস্থান করেছিলাম, একটা করেছিলাম উত্তর শাহজাহানপুরে ঝিল মসজিদের সামনে, আর একটা বাচ্চাদের জন্য পার্ক করেছিলাম, শিশু পার্ক। গুলবাগ শাহজাহানপুর মিলে, শাহজাহানপুর গুলবাগ শান্তিবাগ তিনটে মিলে আমি একটা পার্ক করেছিলাম, একটা কবরস্থান করেছিলাম, ওয়াকওয়ে করেছিলাম, ঝিলটা সংস্কার করে। আর আনফর্চুনেটলি আওয়ামী লীগের 17 বছরে ওখানে কিছু সরকারি কোয়ার্টার তৈরি হয়েছে, শিশু পার্ক বন্ধ করে দিচ্ছে, সরকারি কোয়ার্টার, সরকারি কিছু কাজ তৈরি হয়েছে। আমি আমার প্রথম হলো মানে কাজ হলো আমি ওগুলোকে উদ্ধার করব। আমি আমার এলাকার বাচ্চাদের খেলার জায়গা বন্ধ করে আমি ওখানে মানে স্বর্ণ দিয়ে বানানো কিছু বানাতে চাই না। আমার বাচ্চার খেলা মাঠার জন্য মাটি লাগবে, আমার এলাকার বাচ্চারা খেলবে। আমার এলাকার মানুষ যদি মারা যায় কেউ, তার কবর দেওয়ার জন্য, সে আজিমপুর যাওয়ার জন্য কষ্ট করতে না হয়, তারা যাতে তার এলাকাতে কবর দিতে পারে, সে ব্যবস্থাটা আমি করেছিলাম। আমি ওগুলো পুনরুদ্ধার করবো, এটা আমার একটা মানে মানে আরেকটা বিষয়। মুগদা মেডিকেল হসপিটালটাকে আরও সুন্দর, আরও ভালো করবো। প্রয়োজন পড়লে আরও একটা হসপিটাল করবো। দুটা দেখে আমি বিষয় দুটা, ম্যাডামের প্রতি একটা সফট করোনা দেখানো, এটাকে আমি স্বাগত জানাই নিঃসন্দেহে, কিন্তু আমি বলবো এটা কুম্ভীরাসু বোঝো তো, মানে কুম্ভীরাসু বর্ষণ করা। কারণ ম্যাডামকে এই জায়গায় নেওয়ার জন্য দায়িত্ব বহন করে হাসিনা, আওয়ামী লীগ। ম্যাডামকে আমরা অকালে কখনো হারাতাম না। ম্যাডাম আমার দেশের জন্য প্রয়োজনীয় একজন মানুষ ছিল। আমি হাসিনাকে অস্বীকার করছি না, কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগ, হাসিনা নিজেকে এবং হাসিনা তার দলকে বাংলাদেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক এবং এটা কী বলা হয়, অপ্রয়োজনীয় দল হিসেবে, অপ্রয়োজনীয় হিসেবে প্রমাণ করেছে। তারা অপ্রাসঙ্গিক প্রমাণ করেছে, অপ্রয়োজনীয় প্রমাণ করেছে। যেমনি দল কী করেছে, তেমনি নিজের পরিবারকে করেছে। তার পরিবারকে তারা শেষ করেছে, আমরা করিনি। তবে এই দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশালের হাত থেকে কিন্তু দেশটাকে রক্ষা করেছিল, বাকশালের হাত থেকে। এই দেশে কোনো বাকশালের রাজত্ব কখনো কামিয়াব না হয় আমরা দেখব, চেষ্টা করব। আর আওয়ামী লীগ যদি জাতির স্বার্থে জাতির কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পর যদি ক্ষমা করে, সেটা পরে বিবেচনা করা যাবে। এখন আমি এটা বলতে পারবো না, এটা সময়ের ব্যাপার আছে অনেক। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে দেখছে এখন থেকে আরও 30, 40, 50 বছর যাতে আমাকে দেখছে। অনেকে আমাকে, যারা ছোটো দেখেছেন তারা তো আর নাই, অনেকে না, বেশিরভাগই নাই। আমি বলবো যে আমি এলাকার আলো বাতাসে বড় হয়েছি। এই এলাকার ভালো মন্দ সম্পর্কে আমার যতটুকু মায়া, দয়া, মানে আছে, মানে ভালোবাসা আছে মানে এলাকার মানুষের জন্যে, যদি এর চেয়ে বেশি কেউ থাকে কম্পেয়ার করে, তাহলে তারা চিন্তা করতে পারে তারা কাকে ভোট দেবে। যদি না থাকে, তাহলে আমি আমার ভোটটা আমি দাবি করতে পারি যে ভোটটা আমাকে দেবেন, আমি আপনাদের এলাকার সন্তান।